আজকের ভিডিওতে স্বাগত জানাই। আজকের অত্যন্ত গুরুত্বপূর্ণ এই ভিডিওতে আলোচনা করব ল্যাব মিট কি, কেন, কি উদ্দেশ্যে আমাদের সামনে উপস্থিত করা হলো এবং এই পটভূমিকায় বা কবে থেকে তৈরি হচ্ছিল। শেষ পর্যন্ত শুনবেন। ভিডিওটি কিঞ্চিত দীর্ঘ হতে পারে, বিশদ আলোচনা থাকবে। আর যারা বলছেন যে ভিডিও সংক্ষিপ্ত করতে বা শর্ট করতে, যাতে করে অনেক ভিউয়ার্স বাড়ে, সাবস্ক্রাইবার বাড়ে, অনেক বেশি বেশি মানুষ দেখেন, তাদের উদ্দেশ্যে সবিনয়ে জানাই, তথাকথিত ইউটিউব চ্যানেলগুলোকে অনুসরণ করবার জন্য বা অনুকরণ করবার জন্য আমি এই চ্যানেলটি শুরু করিনি। এই চ্যানেলটির উদ্দেশ্য ফলোয়ার বাড়ানো নয়, সাবস্ক্রাইবার বাড়ানো নয়, নিছক আঙুল টিপে লাইক দেওয়াও নয়, ভাবানো। তাই একটু বিশদে যেতে হয়। আমি অনুরাগী বা অন্ধ অনুরাগী এমন কিছু তৈরি করতে চাই না। আমি এমন কিছু মানুষকে, অগ্রণী চিন্তার মানুষকে রেখে যেতে চাই, যারা বই পড়বেন। কারণ নিউ ওয়ার্ল্ড অর্ডার বইয়ের বিরুদ্ধে আপনারা জানেন, কাগজের বইয়ের বিরুদ্ধে। কারণ কন্ট্রোল করা যায় না। অনলাইনে সব কিছুই কন্ট্রোল করা যায়, কাগজের বইকে কন্ট্রোল করা যায় না। তো আমি এমন মানুষ চাই যারা আমার বই পড়বেন, শুধু আমার নয়, ব্যতিক্রমী কন্টেন্টের বই পড়বেন, ছড়াবেন এবং ভিডিও দেখবেন। অবশ্যই ফেসবুকে লেখাও অবশ্যই পড়বেন এবং ছড়াবেন। পরে নেতৃত্ব দিতে পারবেন, লিডারশিপ স্কিল ডেভেলপ করতে পারবেন, এমন কিছু মানুষ আমি চাইছি। তাই তাদের জন্যই আমার ভিডিও। তারা দেখুন এবং তারা ছড়ান, নিজের পরিমণ্ডলে, অফলাইনে, যে কোনোভাবে হোক ছড়ান, যাতে করে আমরা যারা এখন কাজ করছি, লড়াই করছি, তাদের অবর্তমানেও এই ধারাটি অব্যাহত থাকে। বোঝাতে পেরেছি? ল্যাব মিট বা কালচার্ড মিট বা সিনথেটিক মিট, যে নামেই ডাকুন না কেন, বর্তমানে এর বাজার কত জানেন? এর মার্কেট শেয়ার কত জানেন? মাত্র 1.64 মিলিয়ন ডলার। হ্যাঁ, গোটা বিশ্বে বাজার খুব কিছুই নয়। 1.64 মিলিয়ন মাত্র ল্যাব মিটের বাজার। কিন্তু এস্টিমেট করা হচ্ছে, মানে এটা 2021 সালের হিসেব আপনাদের সামনে দিলাম, লিঙ্ক দিয়ে দেব, দেখে নেবেন। কিন্তু এস্টিমেট করা হচ্ছে 2030 নাগাদ, ওই যে এজেন্ডা 2030, আমি বারবার করে বলেছি, এটা কত দাঁড়াবে? প্রায় 3 বিলিয়ন। হ্যাঁ, 2800 বিলিয়ন মতো, অর্থাৎ মিলিয়ন মতো, অর্থাৎ 3 বিলিয়ন দাঁড়াবে। ভাবতে পারেন? মাত্র 8 বছরে কিভাবে ওরা এত আত্মবিশ্বাসী হচ্ছে? শুধু তাই নয়, আরও একটি জায়েন্ট যারা এই ব্র্যান্ড প্রোটিন খাবার গোটা বিশ্বে সাপ্লাই করে, সরবরাহ করে, ম্যাকিনসে অ্যান্ড কোম্পানি, যেটা পৃথিবীর সর্ববৃহৎ সাপ্লায়ার, তাদের মতে এটা আরও বাড়বে, অর্থাৎ 25 বিলিয়ন হবে। 3 বিলিয়ন নয়, 25 বিলিয়ন। কিভাবে? কেন? প্রশ্ন জাগছে না? তার মানে ওরা খুব আত্মবিশ্বাসী যে মানুষ ল্যাব মিট খাবে, কালচার্ড মিট খাবে। কিভাবে খাবে? স্বেচ্ছায় খাবে? না, স্বেচ্ছায় খাবে না। স্বেচ্ছায় কেউ কেউ খাবে, তথাকথিত সভ্য ভদ্রলোক, ভদ্রনোক যাদের বলি আমি, চেখে দেখার জন্য, তারা তো খাবেনি।
তাদের সংখ্যা নগণ্য। আর এই কারণেই এখন বাজার পড়ে আছে মাত্র 1 মিলিয়নের কিছু উপরে। কিন্তু আগামীতে কি করে 25 বিলিয়ন পর্যন্ত পৌঁছে যাবে কালচার মিট বা ল্যাব মিটের বাজার, আমি এক এক করে আসছি। এই ভিডিওতে এই বাজার ব্যাপারটা কিভাবে ওরা করবে, ওদের উদ্দেশ্য কি, সেই অংশটি থাকছে। পরবর্তী অংশে থাকছে কিভাবে এই ল্যাব মিট উৎপন্ন করা হয়, কতটা মানবিক। শেষ অংশে থাকছে আমাদের সচেতনতা, আমরা কি করব, আমাদের লড়াই। অবশ্যই। তো ওরা আত্মবিশ্বাসী হলো কিভাবে? খুব সহজ। আপনাদের জানিয়ে দিন যে যারা স্বেচ্ছায় ল্যাব মিট খাবেন না, সিনথেটিক মিট খাবেন না, তাদের বাধ্য করা হবে, পরিস্থিতি তৈরি করে বাধ্য করা হবে ল্যাব মিট খেতে। বিভিন্ন রকম পরিস্থিতি। এই যেমন ধরুন, এই মুহূর্তে আপনারা জানেন কানাডায় নিষেধাজ্ঞা চলছে। কি? মার্কিন যুক্তরাষ্ট্র থেকে বেশ কিছু স্টেটে নাকি এভিয়ান ইনফ্লুয়েঞ্জা ছড়িয়েছে, জানেন তো? বার্ড ফ্লু। হ্যাঁ, তাই ওখান থেকে মাংস, লাইভ চিকেন এসব আমদানি করা যাবে না, বর্ডারে ঢুকতে দেবে না। তার বদলে কি, ব্র্যান্ডেড যেগুলো কুকড তৈরি করা মাল, সেটা ল্যাব হতে পারে, যাই হোক না কেন, সেগুলো আসতে পারে। কিন্তু কৃষকরা যেটা চাষ করছে, ফার্ম করছে, সেই সব মুরগি হাফ কুকড হলেও অ্যালাউ করা হবে না। ছকটা বুঝতে পারছেন তো? বলা হচ্ছে যে বার্ড ফ্লু খুব বিপজ্জনক, তাই এটা আমরা অ্যালাউ করছি না। তো কজন মানুষ বার্ড ফ্লুতে মারা গেছে কোনো হিসেব আছে? নেই। তবে কেন? আপনারা মনে করতে পারেন যে এই H5N1, হ্যাঁ, যেটাকে এভিয়ান ইনফ্লুয়েঞ্জা বলা হচ্ছে, বার্ড ফ্লু, সেটি কিন্তু আমাদের দেশেও আগেই আমদানি করা হয়েছে। মনে আছে সেই সব দিন অনেক মুরগি চাষি আত্মহত্যা করেছিলেন, আপনারা মুরগি খেতে ভয় পাচ্ছিলেন অনেক, এবং মুরগির খাওয়ানোর ভয়টা দূর করবার জন্য অনেক মুরগি চাষি, পোলট্রি ফার্ম ওনার, তারা নিজের উদ্যোগে কম দামে মুরগি খাওয়াচ্ছিলেন। মনে পড়ে সেই সব দিন? আমি তো এমনিতেই পোলট্রির মুরগি খাই না, অবশ্যই অ্যাভয়েড করি প্রথম থেকেই। তো যাই হোক, সেই সময় অনেকে আবার নিষেধাজ্ঞা মানেননি। এর উদ্দেশ্য কিন্তু আসলে মানুষকে স্বাস্থ্য সচেতন করা নয়। কি উদ্দেশ্য? এবার নিশ্চয়ই বুঝতে পারছেন। যেমন করে করোনাকে মাধ্যমে ভয় দেখিয়ে অনলাইন প্রমোশন থেকে শুরু করে ছোট ছোট ব্যবসা থেকে শুরু করে সব কিছুকে শেষ করে দিয়ে ডিপপুলেশন এজেন্ডাকে ত্বরান্বিত করা, এই কাজগুলো যেমন সম্পন্ন বেসরকারীকরণ দ্রুত সম্পন্ন করা হচ্ছে, তেমন করে এই ল্যাব মিটকে প্রমোট করা এবং মানুষের মধ্যে এই ভীতি তৈরি করার জন্য আগে থেকেই ওরা ছকটা সাজিয়ে রেখেছিল। হাঁস মুরগির রানীক্ষেত রোগটি আমাদের দেশে বহুবারই হয়েছে, অনেক মুরগি মারা যেত, আমি নিজে দেখেছি গ্রামে গঞ্জে। তো মানুষ সেসব মুরগি খেত না, বা কেউ ভুলক্রমে খেয়ে ফেললেও তারা এসব মুরগির রোগ তাদের মধ্যে ঢুকেছিল কি না, এসব তথ্য ছোটোবেলায় আমি কোনোরকম কিছু ঘটনা দেখিও নি, জানিও না। আপনারা কি জানেন? এবার কিন্তু আগামীতে লিখে রাখুন, এই ভিডিওটি থাকবে, আগামীতেও কিন্তু আবার বার্ড ফ্লু আসবে আমাদের দেশে। শুধু মানুষের মহামারী নয়, শুধু বার্ড ফ্লু শুধু মুরগির মহামারী নয়, গরু ছাগল থেকে শুরু করে যাবতীয় প্রাণী যার আমরা মাংস খাই, যার মাধ্যমে সেলফ এমপ্লয়মেন্ট হতে পারে, যার মাধ্যমে মানুষ বাড়িতে দুটো মুরগি পুষে উপার্জন করতে পারে, দুটো ছাগল পুষে উপার্জন করতে পারে, সেই সব পথ বন্ধ করা যেমন একটা লক্ষ্য ওদের। কারণ ওরা চায়
ওদের ওপর নির্ভর করে মানুষ দাস হয়ে বাঁচুক, তেমন করেই এসব ভয় দেখিয়ে বন্ধ করলে কিন্তু ওদের কালচার্ড মিট, ল্যাব মিট, সিনথেটিক মিটের ব্যবসাটা ভালো হবে, মানুষকে কিনতে বাধ্য করা যাবে। কি করব, প্রোটিন তো পাচ্ছি না, দেখি খেয়ে দেখি কেমন ব্যাপারটা দাঁড়ায়। বোঝা গেছে? কৌতূহলে একবার কেউ খেয়ে ফেললো, একটু অভ্যেস হয়ে গেল তো হয়েই গেল। যেমন করে অনলাইনে ছেলে মেয়েদের অভ্যেস করিয়ে দিয়েছে, তো এখন দেখবেন অনেক ছেলে মেয়ে অনলাইনে পরীক্ষার দাবি করে। কেন? ওই অভ্যেসটা ধরিয়ে দিন। ওদের কায়দাটা এটাই, ছলে বলে কৌশলে ভয় দেখিয়ে ব্যবসা বাণিজ্য বন্ধ করে দিয়ে, দোকানপাট বন্ধ করিয়ে দিয়ে একবার স্বাদটা তো ধরিয়ে দিই, তারপরে 100 জন যদি স্বাদ নেয়, তার মধ্যে তো অন্তত যদি 40 জন 50 জনও টিকে যায়, তারপরে ব্যবসাটা বাড়বে, 25 বিলিয়ন অবধি চলে যাবে। ছকবাজিটা বুঝেছেন? নিশ্চয়ই বুঝেছেন ছকবাজিটা। আর কি, আরও একটি ঘটনা মানে যেটা আগামীতে ঘটতে চলেছে, আপনাদের অ্যালার্ট করে দিই যে এমন মহামারী পশু পাখিদের মধ্যেও আসবে, মানে আনা হবে, মিডিয়া বলে দেবে, বাস্তবে কিছু হবে না, কিন্তু মিডিয়া তো আপনারা জানেন 10 চক্রে ভগবান ভোট করে দিয়েছে। আজকেই বালুরঘাটের একটি স্কুল বন্ধ করে দিয়েছে। সেখানকার প্রধান শিক্ষক নাকি কী সন্দেহ হয়েছিল, হোস্টেলের 11 জন ছাত্রকে নাকি তা করোনা টেস্ট করিয়েছিলেন। কেন করিয়েছিলেন খোঁজ খবর করে দেখুন, অনেক কিছু জানতে পারবেন। যাই হোক, তো এবার আমাদের স্বাস্থ্য বিল যেটা আইন হতে চলেছে, সেখানে দেখবেন পরিষ্কার উল্লেখ আছে প্রথমে, একদম মেজার্স নেওয়া হবে। সেখানে পরিষ্কার বলা আছে, যদি কোনো মানুষ কোনো মহামারী ছড়ায়, 33খানা রোগের নাম বলা আছে। আমার এক ভিন্ন ভিডিও আছে হেলথ বিলের ওপরে, দেখে নেবেন। তো শুধু মানুষ নয়, যে কোনো প্রাণী, অবজেক্টও হতে পারে, দুধ হতে পারে, মুরগি হতে পারে, ছাগল হতে পারে, গরু হতে পারে, যে কোনো প্রাণী যদি কোনো রোগ ছড়ায় বলে ওরা মনে করে, মানে ওরা দাগিয়ে দেবে, ওদের দালাল চিকিৎসকরা দাগিয়ে দেবে, ওদের মিডিয়া দাগিয়ে দেবে মনে করে, তাহলে সেই প্রাণীটিকে কোয়ারেন্টাইন করা, নিষিদ্ধ করা, তার মাংস ভক্ষণে নিষেধাজ্ঞা জারি করা, এই সমস্ত কিছু পদ্ধতি প্রক্রিয়া কিন্তু স্বাস্থ্য বিলের মধ্যে অন্তর্ভুক্ত হয়েছে। হ্যাঁ, দায়িত্ব নিয়ে বলছি, দেখে নেবেন। অবজেক্ট কথাটা উল্লেখ আছে, প্রাণী, অ্যানিম্যাল সব উল্লেখ আছে। অর্থাৎ দুধ থেকে রোগ ছড়াচ্ছে যদি মিডিয়া বলে আপনাকে, দুধ নিষিদ্ধ করা হবে, গোয়ালারা আর গরুর দুধ বিক্রি করতে পারবে না, ওদের প্যাকেজড মিল্ক খেতে হবে। বোঝাতে পেরেছি? অর্থাৎ পুরো কন্ট্রোলের জন্য ব্যবস্থা তৈরি করা আছে। তাই এই মুহূর্তে কানাডায় শুরু করেছে, আগামীতে আমাদের দেশেও দেখবেন শুরু হয়ে যাবে এভিয়ান ইনফ্লুয়েঞ্জা, বার্ড ফ্লু। আপনারা আবার ভয় পাবেন, তখন দেখবেন আস্তে আস্তে রেডি তো হয়েই আছে, ল্যাব মিট পুশ করা হবে, প্রমোট করা হবে। ভদ্রলোক শ্রেণী ভাববে প্রোটিন তো পাচ্ছি, সভ্যতা এগোচ্ছে যখন, সভ্যতার সঙ্গে তালে তাল মিলিয়ে তো চলতে হবে, তো তারা চলতেই পারেন, কোনো সমস্যা নেই। সভ্যতা তো এগোচ্ছেই, যে কোনোভাবে হোক এগোচ্ছে। আর কোনো বিষয় এগোলে কোনো বিষয় পিছিয়ে পড়ে, যেমন একতা, মানবতা, সেবা করার মানসিকতা, সমষ্টির চিন্তা, এসব মার খায়। স্বার্থপরতা, ভোগবাদ, আত্মকেন্দ্রিকতা, বিলাসিতা এসব বৃদ্ধি পায়, তাই না? সব কিছু তো একসঙ্গে পাওয়া যায় না। যখন গোঁড়ামি ছিল, ধর্মের, যেটা আপনারা এখন ঘেন্না করেন, যদিও ধর্ম নিয়েও প্রচুর ব্যবসা হয়েছে, এটা নিয়ে আমার ভিন্ন ভিডিও আছে, লেখালেখি আছে, তবুও যদি আমরা কম্পেয়ার করে দেখি, সেই সময় কিন্তু সমষ্টি চেতনা ছিল, মানুষের পাশে মানুষ থাকতো, স্বার্থপরতা, আত্মকেন্দ্রিকতা থাকলেও এই পর্যায়ে ছিল না। এই সব কিছুরই তো এদিক ওদিক আছে, তাই না? তো যাই হোক, যারা এটা প্রগতি মনে করছেন তারা খাবেন, কোনো সন্দেহ নেই, নিঃসন্দেহে। কিন্তু আমি দুটো দিকই রাখছি আপনাদের সামনে ব্যাপারটা বোঝানোর জন্য। কিভাবে এলো, কেন এলো? এরা দেখবেন, এটা তো গেল পদ্ধতি, কি করে ওরা ল্যাব মিট আপনাদের উপর চাপাবে।
কিন্তু কিভাবে এলো, কেন এলো, কি উদ্দেশ্যে? আমরা তো মাংস খাচ্ছিলাম, গরু, যারা গরু খান গরু খাচ্ছিলেন, যারা শুয়োর খান শুয়োর খাচ্ছিলেন, যারা ছাগল খান ছাগল খাচ্ছিলেন, যারা সব খান তারা সব খাচ্ছিলেন। হঠাৎ করে কি এমন ঘটলো? ওই যে কার্বন এমিশন, হ্যাঁ, গ্লোবাল ওয়ার্মিং, এসব ধান্দাবাজি প্রোপাগান্ডা ওরা আগে থেকেই তৈরি করে রেখেছে। কোনটা সবচেয়ে এই শতাব্দীর মিথ্যে কি করে বুঝবেন বলুন তো? ফেসবুকে গ্লোবাল ওয়ার্মিং ফেক বলে একটা কিছু পোস্ট দিন ইংলিশে, দেখবেন ফ্যাক্ট চেক বেরিয়ে যাবে। নিউ ওয়ার্ল্ড অর্ডার বলে কোনো একটা পোস্ট দিন, সেটাকে সপক্ষে ইংলিশে, কারণ বাংলা এখনও আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সেভাবে রিড করতে পারছে না, তখন দেখবেন ফ্যাক্ট চেক বেরিয়ে যাবে। গ্লোবাল ওয়ার্মিং, নিউ ওয়ার্ল্ড অর্ডার, করোনা প্যান্ডেমিক সব দেখবেন ফ্যাক্ট চেক বেরিয়ে যাবে। অর্থাৎ এই মুহূর্তে তিনটে সবচেয়ে বড় গুল ধাপ্পাবাজি বিশ্বে চলছে। একটা হচ্ছে নিউ ওয়ার্ল্ড অর্ডার বলে কিছু নেই, মানে ওরা ফ্যাক্ট চেক করে দেখিয়ে দিচ্ছে। আর কি, গ্লোবাল ওয়ার্মিং মারাত্মক বিপদ, বাস্তবে কিছু নেই, আমার ভিন্ন ভিডিও আছে দেখে নেবেন। আর কি, করোনা প্যান্ডেমিক, কি ভয়ানক একটা রোগ, তাই তো? তো যাই হোক, ওরা কি হচ্ছে, গরু মিথেন গ্যাস ছাড়ছে, অতএব গরু পালন করলে পরিবেশের পক্ষে বিপজ্জনক। এমিশন ফসিল ফুয়েল দেখবেন বন্ধ করে দিয়েছে, ডিজেল গাড়ি বন্ধ করে দিচ্ছে। কিন্তু ব্যাটারিটা তৈরি হচ্ছে কিন্তু কিভাবে, ব্যাটারি চার্জটা হচ্ছে কিভাবে, ব্যাটারি তৈরি হচ্ছে কিভাবে, ব্যাটারি ডিসপোজাল কিভাবে হবে, এসব বিষয়ে কিন্তু ওরা নীরব। আলটিমেটলি কিন্তু অর্থাৎ ফসিল ফুয়েল ওরা ব্যবহার করবে, সাধারণ মানুষ ব্যবহার করতে পারবে না। অর্থাৎ ঠিক সেরকম ল্যাম্ব মিট, গরু ছাগল সাধারণ মানুষ পুষতে পারবে না, মাংস খেতে পারবে না। ওরা ওখান থেকে সেল নেবে, সেল কালচার করে মাংসটা আপনাদের খাওয়াবে। ঠিক তেমনভাবে ফসিল ফুয়েল আপনারা আপনার গাড়িতে ব্যবহার করতে পারবেন না, আপনি ব্যাটারি ব্যবহার করবেন। কিন্তু ব্যাটারিটা কিভাবে তৈরি হবে, এই সমস্ত প্রক্রিয়া এই টোটাল ফসিল ফুয়েলের যে কন্ট্রোলটা ওদের হাতে থাকবে। পেট্রোল পাম্পের মাধ্যমে সাধারণের হাতে পৌঁছে দেওয়া যাবে না। বোঝাতে পেরেছি? কি কারণে? গ্রিন এনার্জি, ক্লিন এনার্জি স্লোগান দিয়ে। কদিন পরে দেখবেন রান্নার গ্যাসও, ওটাও তো তাই না, ফসিল ফুয়েল, সেটার ওপরও কন্ট্রোল আসবে। আপনারা রান্না করে খাচ্ছেন, সেটাও ওদের পছন্দ হবে না, যদি না বড় তীব্র গণ আন্দোলন হয়। বলবেন কেন, রেডিমেড আমাদের খাবার খান, আমরা তো বাড়িতে পৌঁছে দিচ্ছি, আপনারা রান্না কেন করতে যাচ্ছেন? আপনারা রান্না করলে পরিবেশ দূষণ হচ্ছে, গ্রিন হাউস গ্যাস আপনারা ছাড়ছেন। বোঝাতে পেরেছি? সব ছক রেডি আছে, একে একে দেখতে পাবেন। হ্যাঁ, আমরা সেদিকেই যাচ্ছি। এবার আসি, তাহলে কি হবে? মানুষ পশুপালন করতে পারবে না, অর্থাৎ স্বাধীন জীবিকা, সেলফ এমপ্লয়মেন্ট বন্ধ হবে, একটা সুবিধে। আর পাশাপাশি কি, তাদের কন্ট্রোল করতে সুবিধে হবে। তারা সব মাল্টিন্যাশনাল কোম্পানির 2000, 3000 টাকা, 5000 টাকা চাকরি করবে, অথবা দান খয়রাতির ওপর বেঁচে থাকবে। সরকার আর মাইনে দেবে না, সরকার আর চাকরি দেবে না, অনেক খরচা, তাই তো? আর কি হবে? ওদের মাংস, ওদের প্যাকেজড মিট, ওদের ল্যাব মিট, ওদের খাবার আমাদের খেতে হবে, এ একটা দিক গেল। আর কি আছে? আমরা আর কোন দিকে যাচ্ছি? হ্যাঁ, এবার প্রশ্ন আসছে যে কোন মাংস ওরা বেশি প্রমোট করতে চাইছে। যদিও আমরা জানি জাস্ট ইট বলে একটা বড় কোম্পানি আছে, আপনারা জানেন, এই ল্যাব মিটের কালচার করে, যার আগেকার নাম ছিল হ্যাম্পটন ক্রিক। এই হ্যাম্পটন ক্রিক প্রথমে দাবি করেছিল, চলেনি, যে উদ্ভিদ থেকে, মানে প্ল্যান্ট থেকে তারা মাংস তৈরি করবে, মানে প্রাণীজ প্রোটিন তৈরি করবে। অত সোজা? পুরো ফেলিওর। তো হ্যাম্পটন ক্রিক এখন নাম দিয়েছে কি? জাস্ট ইট, নাম বদলে ফেলেছে। এক সান ফ্রান্সিসকোতে অবস্থিত এক বিলিয়নিয়ার, বিশাল বড় কোম্পানি, তারাও এখন ল্যাব মিট তৈরি করছে, উদ্ভিদ থেকে নয়। সেটা পারেনি। ওই যে আমি বারবার বলেছি না, আমরা বিজ্ঞান যতই দাবি করুক, আসলে বস্তু তো কিচ্ছু করতে পারেনি। মানে উদ্ভিদ থেকে, প্ল্যান্ট থেকে উদ্ভিজ্জ প্রোটিন নিয়ে সেটাকে প্রাণীজ প্রোটিনে পরিণত করবে,
অত সোজা? শেষে প্রাণী থেকেই স্টেম সেল নিতে হচ্ছে। আসছি কোন প্রাণী থেকে নেওয়া হচ্ছে, কেন নেওয়া হচ্ছে। তো এই উদ্ভিদ থেকে ল্যাব মিট তৈরি করার প্রক্রিয়া কেন শুরু হলো? ওই যে বেশ কিছু মানুষ সংবেদনশীল মানুষ প্রতিবাদে নেমেছিলেন যে আপনারাই বলছেন যে অ্যানিমাল ক্রুয়েলটি এগেনস্ট অ্যানিমাল, প্রাণী হত্যা নিষিদ্ধ করা হোক, আপনারাই এসব দাবি করছেন, আপনারাই প্রচার করছেন। আগে হ্যাঁ, এইসব দাবি করেই কিন্তু কোরবানির মতো প্রথা ইত্যাদিকে কিন্তু আগামীতে বন্ধ করা হবে। মুসলমান ভাইদের বলবো সজাগ থাকুন। ওরা হত্যা করবে, ওরা বিক্রি করবে, ওদের খাবার ট্রান্সফর্ম করে আপনি পারবেন না, আপনার মতো করে বাঁচতে পারবেন না। তো যাই হোক, তো এইসব কারণে বেশ কিছু সংস্থা প্রতিবাদ করেছিলেন যে তাহলে কি ফারাক হলো? হ্যাঁ, আপনারাও তো সেই প্রাণী হত্যাই করছেন, কি ফারাক হলো? তখন বলল ঠিক আছে, আমরা দেখছি গাছ থেকে হয় কিনা, প্ল্যান্ট থেকে হয় কিনা। না, সেটা হয়নি। আচ্ছা, এবার আমরা দেখি ল্যাব মিট কোন কোন প্রাণীর মাংস হবে। তাত্ত্বিকভাবে সবই হবে, অসুবিধে কিছু নেই। চিকেন নাগেট তো হয়েই গেছে, এই জাস্ট ইটি করছে। আচ্ছা, শুয়োর, গরু, ভেড়া সবই হবে। কিন্তু ওদের লক্ষ্য প্রধান কোনটা করছে বলুন তো? গরু, বিফ। কেন করছে আগে বুঝে নিই। গরু মানে বিফ যেটাকে বলি আমরা, সেটাই ওদের প্রথম এবং প্রধান টার্গেট। কারণ কি? বিশ্বে জনসংখ্যার সবচেয়ে বেশি কারা? খ্রিস্টান। 230 থেকে 240 বিলিয়ন, মানে 250 কোটি প্রায়, মানে 750, মানে গোটা পৃথিবীর মানুষ যদি আমরা ধরি 750-800 কোটি, এরকম কাছাকাছি। তার মধ্যে 250 কোটির মোটামুটি খ্রিস্টান। গরু খায়, কোনো সমস্যা নেই, তাই বিফ, কালচার বিফ হলেও কোনো আপত্তি নেই। তারপরে কি? মুসলমান। কত? 180 কোটি, মানে 200 কোটির কাছাকাছি। গরু খায়, কোনো সমস্যা নেই। ইহুদি তো খুব সামান্য, তারাও গরু খায়। খ্রিস্টানরা শুয়োরও খায়, কিন্তু মুসলমানরা শুয়োর খায় না, ব্যতিক্রমী কিছু নাস্তিক বা কিছু ছাড়া। ইহুদিরাও শুয়োর খায় না, ব্যতিক্রম 2-1 ছাড়া। তাহলে ইহুদি জনসংখ্যা এখানে বিবেচ্যই নয়, কারণ ওদের গোটা বিশ্বে মাত্র 1 কোটি। হিন্দুরা গরু খায় না, তাতে কি যায় আসে? হিন্দুরা তো এমনিতেই মাংস খায় না। স্ট্যাটিস্টিক্স কি বলছে? হিন্দুদের মধ্যে প্রায় 30 থেকে 40% মানুষ, আরও বেশিও হতে পারে, নিরামিষাশী। উত্তর ভারতের দিকে তাকিয়ে দেখুন, দক্ষিণ ভারতের দিকে তাকিয়ে দেখুন, নিরামিষাশী। মাছ মাংস বাঙালিরা অবশ্যই খায়, কারণে বাঙালিকে আবার অনেকে ওরা সত্যিকারের হিন্দু মনে করে না। অনেক বিপদ আছে বাঙালিদের, চারদিকে আবার বহু বিপদ বাঙালিদের। নিজের দেশেই একঘরে হয়ে থাকে অনেক ক্ষেত্রে। আপনারা জানেন তো, উত্তর ভারতের অনেক জায়গায় অনেক বাড়ি বাঙালিদের বাড়ি ভাড়া দিতে চায় না, কারণ তারা মাংস খায়, মাছ খায় বলে। হ্যাঁ, অভিজ্ঞতা আছে, আমি শুনেছি, একদম হাতে গড়া অভিজ্ঞতা, যারা এইসব সমস্যায় পড়েছেন। তাহলে হিন্দুদের নিয়ে ওরা এখন ভাবছে না। মার্কেটটা তেমন বড় নয়, সবচেয়ে বড় মার্কেট হচ্ছে খ্রিস্টান এবং মুসলমান। তো আপনারা ভাবছেন যে খ্রিস্টানদের তো সমস্যা নেই, কারণ কি? খ্রিস্টানরা তো ইতিমধ্যেই প্রোগ্রেসিভ, ওরা নামে খ্রিস্টান হয়ে গেছে। ইউরোপে চার্চগুলো বন্ধ হয়ে গেছে, বেশিরভাগই নন রিলিজিয়াস। আমি দেখেছি, ঘুরে এসেছি, চার্চে লোক হয় না বলে চার্চগুলো বন্ধ হয়ে গেছে। এবং অনেক চার্চ কী করেছে বলুন তো? মুসলমানরা নিয়ে গিয়ে সেগুলোকে মসজিদে রূপান্তরিত করেছে। চক্রবইয়ের দিনরাত্রি বইটি পড়ুন, ওটি অমৃতসূত্র তৃতীয় খণ্ড বলে আমি বলছি, কারণ সেখানে এই বিষয়গুলো উঠে এসেছে, চরিত্রের মাধ্যমে ফুটিয়ে তুলেছে। তো সেখানে এই বিষয়গুলো পাবেন, তথ্যগুলো পাবেন, চরিত্রগুলো পাবেন, যে কিভাবে কোন প্রেক্ষিতে ইউরোপে চার্চগুলো মসজিদ হয়ে যাচ্ছে।
মানুষ কেন চার্চে যাচ্ছে না? ওই যে উগ্র আধুনিকতা থেকে শুরু করে ভোগবাদ, আত্মকেন্দ্রিকতা, স্বার্থপরতা, একাকিত্ব, এই বিষয়গুলো তো চলে এসেছে আমার চক্রব্যূহের দিনরাত্রি বইটিতে। তো যাই হোক, তো এই কারণে খ্রিস্টানদের মধ্যে সবচেয়ে বেশি জনপ্রিয় হতে পারে এই, আমি ভারতের খ্রিস্টানদের কথা বলছি না, গরিব ট্রাইবাল খ্রিস্টান, সাঁওতাল অনেক খ্রিস্টানিটি গ্রহণ করে তাদের কথা বলছি না, ইউরোপের যে খ্রিস্টান, ইউরোপ আমেরিকার খ্রিস্টান, তারা আধুনিকতার স্রোতেই গা মিলিয়ে দিয়েছেন। তো সুতরাং তারা এখানে কোনো রকম সমস্যার তৈরি হবে না তাদের নিয়ে। তারা নিঃসন্দেহে একটা বড় কাস্টমার বা খরিদ্দার সেগমেন্টে আমরা যদি দেখি। তারপরে কি, হ্যাঁ, এইখানেই সমস্যা মুসলমান সম্প্রদায়। ইহুদিদের নিয়ে সমস্যা আছে কিছুটা, তবে ওদের মার্কেট শেয়ারটা তো খুব একটা বড় নয়। এক এক করে আসছে। আপনারা জানেন যে মুসলমান সম্প্রদায়ের মধ্যে খাদ্য গ্রহণ তথা জীবন আচরণে হালাল বলে একটি শব্দ আছে, যেটা ওদের কাছে গ্রহণযোগ্য, স্বাস্থ্যকর, শুভ, অনেক কিছুর বার্তা নিয়ে আসে হালাল। ইহুদিদের ক্ষেত্রে যেটাকে বলা হয় কোষার, একই রকম। ইহুদিরা কোষার বলে, মুসলমানরা হালাল বলে। এইবার রক্তপাত ছাড়া কোনো প্রাণী হত্যা হলে, বা রক্তপাত তো হচ্ছেই, ওই সব সিরিঞ্জ দিয়ে আসছি, কিন্তু চোখের সামনে হচ্ছে না। সভ্যতার রক্তপাতও একটু ভদ্রভাবে করতে হয়, আড়ালে করতে হয়। তো যাই হোক, তো তারা তো খাবেন না, কারণ তাদের নিয়ম আছে কিভাবে হালাল খাদ্য তৈরি করতে হয়, কি করে মাংসটা কখন হালাল হবে তার পদ্ধতি আছে, এবং প্রাণী বধের সময় মন্ত্রোচ্চারণের ব্যাপারও আছে। যারা ব্যাপারটা করেন তারা সেটা মেনে চলেন। তাহলে সেক্ষেত্রে তারা তো খাবে না, একটা বড় মার্কেট। তাই কি হচ্ছে বলুন তো, এই ইট জাস্ট সংস্থা, যেটা বিশাল বড় একটি জায়েন্ট এক্ষেত্রে, তারা ইতিমধ্যেই ধর্মগুরু, ইসলামিক ধর্মগুরুদের সঙ্গে আলোচনায় বসেছেন কি করে তেল দিয়ে, শুধু তেল নয়, এটা দিয়ে, বুঝলেন তো, মাল করে দিয়ে যদি একটা হালাল সার্টিফিকেশন জোগাড় করা যায়, তাহলেও একটা উল্লেখযোগ্য সংখ্যক মুসলমান মেনে নেবে। জানেন তো, এইসব মুফতি মৌলানা যারা উপরে বসে আছে টপ মোস্ট, তাদের কথা কিন্তু অনেক মুসলমান এখনও অন্ধের মতো মানে, আর সেটাকেই ওরা কিন্তু ব্যবহার করছে, ইউজ করছে। এইভাবেই তারা কিন্তু ওয়াহাবিদের প্রমোট করে, সালাফিদের প্রমোট করে। আর তাই কাতারে ওরা কিন্তু ইতিমধ্যে একটা বড় জয়েন্ট খুলে ফেলেছে। হ্যাঁ, জাস্ট ইটের কর্ণধার, বৈজ্ঞানিক উপদেষ্টা তেমনই জানাচ্ছেন। তারা আশাবাদী এই কাতারে এটা সফল হবে, এবং কাতারে যারা রয়েছেন ইসলামিক ধর্মগুরু, তারা এটাকে অনুমোদন করবেন। আপনারা জানেন যে মধ্যপ্রাচ্যর সমস্ত দেশই প্রায়, ইরান বাদ দিয়ে, এখন এই ব্যাংকিং এলিটস বা মহাজনী শক্তির প্রধানত বাধা দিয়েছিলেন যারা, যেমন সাদ্দাম হোসেন, শেষ করে দেওয়া হয়েছে মিথ্যে অভিযোগে। তিনি নাকি পারমাণবিক বোমা বানাচ্ছেন, সর্বৈব মিথ্যে। এ নিয়ে আমার অমৃতস্বপত্র 2য় খণ্ডে বিস্তারিত আলোচনা আছে। পুরোটাই মিথ্যে, কারণ উনি আমেরিকার বিরুদ্ধে মাথা উঁচু করে দাঁড়াতে চেয়েছিলেন, এই ব্যাংকিং এলিটসদের বিরুদ্ধে মাথা উঁচু করে প্রতিবাদ করেছিলেন, এবং বলেছিলেন যে তেলের বিনিময়ে ইউরোতে করব, ডলারে করব না। ব্যাস, হয়ে গেল। মার্কিন যুক্তরাষ্ট্র তার তাবেদারকে নিয়ে ইরাক আক্রমণ করলো। যাই হোক, সে ভিন্ন প্রসঙ্গ। তাহলে কি দাঁড়াচ্ছে, সমস্ত দেশই এখন এই যেটা মুসলিম হার্ট অফ দ্য ইসলাম বলা হয় সৌদি আরব, তার কথা আর কি বলবো, আপনারা জানেন। ওকেই কবজা করেই তো শুরু করেছে মহাজনী শক্তি, আর সৌদি আরবকে কবজা করেই তো সেসব টপমোস্ট যারা বসে আছেন তারা তো ভোগবিলাসটাই বোঝেন। ইসলামের যে স্বর্ণযুগ, তার মধ্যে যে টিনেটসগুলো আছে, সেটা কজন মানেন? তারা ওহাবিকে প্রমোট করেছেন সৌদি আরবকে সামনে রেখে।
আর লোকে ভেবেছে আহা এই তো ইসলাম, দারুণ ইসলাম চলছে, দারুণ ইসলাম চলছে। যাই হোক, এবার সেই সৌদি আরবই তো উদ্যোগ নিয়েছে, আপনারা জানেন কি উদ্যোগ? কোরআন থেকে ইহুদি বিদ্বেষী যে আয়াতগুলো আছে সেগুলোকে ওরা তুলে দিয়েছে, নতুন করে কোরআন লিখছে। জানেন তো মুসলিম ভাই বোনেরা, আপনাদের সৌদি আরব, মক্কা মদিনার সৌদি আরব, তাদেরকে ওরা অনেক আগেই কবজায় রেখে দিয়েছে। ওরা জানে মুসলমান সমাজকে কবজা করতে গেলে আগে কাকে, কোন দেশকে কিভাবে কবজা করতে হয়। তাই হালাল সার্টিফিকেশন যদি পেয়ে যায় ওরা অবাক হবেন না। কিন্তু প্রশ্ন হচ্ছে, হালাল সার্টিফিকেশন পেলেই কি আপনারা চোখ বন্ধ করে বিশ্বাস করবেন? আপনারা প্রশ্ন করবেন না? প্রশ্ন করবেন না? প্রশ্ন তো করা উচিত। আর প্রশ্ন যাতে করা উচিত তাই আপনাদের সামনে ভিডিওটি রাখছি, ভাবতে বলছি। এরকমের চক্র কিন্তু প্রস্তুত হয়ে আছে, যারা এই ল্যাব মিটকে হালাল সার্টিফিকেশন দেবে, নইলে ওদের ব্যবসা চলবে না। ওরা ইনিয়ে বেনিয়ে প্রচার করে দেবে, বলে দেবে যে না না, এতে ইসলামের কোনো ক্ষতি হচ্ছে না বা ইসলামকে অবমাননা করা হচ্ছে না, কারণ ওখানে তো ল্যাব মিটের কথা বলা নেই, খারাপও বলা নেই, ভালোও বলা নেই। অতএব একটা ফাঁক কিন্তু আছে, সাবধান। এবার আসছি গরু কেন? ঠিক আছে, একটা তো বাণিজ্যিক কারণ বললাম, গোটা বিশ্বে জনসংখ্যার নিরিখে গরু কারা খেতে পারে, কাদের খাদ্য, সেটা আপনাদের সামনে উপস্থিত করেছে। এবার আরও একটি বৈজ্ঞানিক কারণ বলি, বিজ্ঞানের ব্যাপার এখানে। কিভাবে এই ল্যাব মিট তৈরি হয়? স্টেম সেল থেকে, সিরাম থেকে। কোন সিরাম? ফিটাল বোভাইন সিরাম, BVS। কিভাবে নেওয়া হয় আগের ভিডিওতে বলেছি, আরেকবার এখানে বলি। গর্ভবতী গরুকে হত্যা করা হয়, তারপর তাকে মেরে ফেলার পরে তার পেট থেকে জ্যান্ত, মানে তখনও সে নড়ে, দেখবেন ভিডিওটা ছড়িয়েছে, আপনারা দেখে থাকবেন, মানে জীবিত হতে হবে কিন্তু। মানে সেই বাছুরটির জন্ম হয়তো আর 2-1 দিন পরেই হতো, মানে বড় বাছুর, প্রায় মানে পৃথিবীর আলো দেখার মতো অবস্থায় সে পৌঁছে গেছে। সেই বাছুরটিকে বের করা হয় গর্ভাশয় থেকে টেনে, তারপরে সে জীবিত অবস্থাতেই তার হৃৎপিণ্ডে নিডল ঢুকিয়ে ব্লাড বের করা হয়। 300 ml মতো ব্লাড পাওয়া যায়, সেটাই হচ্ছে সিরাম। ফিটাল মানে কি? ফিটাস মানে আপনারা জানেন ভ্রূণ, তাই তো, যে গর্ভে থাকে, তার থেকে ফিটাল। ফিটাল বোভাইন মানে গরু, সিরাম মানে রক্ত, সংক্ষেপে সহজ করে বললে সেটাই হচ্ছে FBS। এইবার এই সেল, এটাকে কালচার করা হয় পেট্রি ডিসে, এটাকে বলা ইন ভিট্রো সেল কালচার। এতে কি সুবিধে বলুন তো? ধরুন আপনি গরুর শোল্ডার মাসেলের মিট আপনি চাইছেন, বা থায়ের মিট চাইছেন, বা লিভারের মিট চাইছেন, বা মেটে যাই হোক না কেন চাইছেন। অন্যান্য প্রাণীর ক্ষেত্রে কি হয়, সমস্যা হচ্ছে কি, সেই পার্টিকুলার এরিয়া থেকে স্টেম সেল নিতে হবে, নিয়ে সেটাকে গ্রো করতে হবে পেট্রি ডিসে। কিন্তু গরুর এই বাছুরের যে সিরাম, যেটা আমরা বলছি বোভাইন সিরাম, সেটি কিন্তু এখনও পর্যন্ত ইউনিভার্সালিটির দিক থেকে সবচেয়ে বেশি এগিয়ে আছে। তাই ভ্যাকসিনেও ব্যবহার করা হচ্ছে, সেল কালচারে এখানেও ব্যবহার করা হচ্ছে। কেন? এটার গ্রোথ পোটেনশিয়াল খুব বেশি, খুব তাড়াতাড়ি বাড়ে। সেলের নিয়ম কি জানেন তো? আমাদের সেল, শরীরের সেলও দেখবেন, যদি আমরা দেখবেন আমাদের শরীরে অসংখ্য সেল মরে যাচ্ছে, আবার সেল জন্মাচ্ছে। একটা বয়সের পরে আর সেল জন্মায় না, আমরা বৃদ্ধ হই, সেটা আপনারা জানেন। আবার কোনো সেল যদি ভুল করে অন্য জায়গায় চলে যায়, দেখবেন আমাদের শরীরে মাঝে মধ্যেই এরকম কিন্তু ক্যান্সার হওয়ার সম্ভাবনা হয়, কিন্তু সেল নিজে থেকেই নিজেকে শেষ করে দেয় বলে আমরা বিপদে পড়ি না। কারো কারো ক্ষেত্রে হয়। তাই শরীরের বাইরে যখন সেল যাচ্ছে,
সেটাকে বাইরে এক্সটার্নালি একটা পেট্রি ডিশের মধ্যে কালচারের মাধ্যমে বাড়ানো, গ্রো করা কিন্তু খুব কঠিন কাজ, চ্যালেঞ্জিং কাজ। সে মরে যাবে, সে থাকবে না। শরীরের মধ্যেই অনেক হলে আলাদা কথা, কিন্তু বাইরে এক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা নেয় এই বোভাইন সিরাম। বোভাইন সিরাম এমন একটি মানে তার বৈশিষ্ট্য যে পেট্রি ডিশের মধ্যে যখন তার মধ্যে অন্য সেল মেশানো হয়, সেটা শোল্ডারের হতে পারে বা থাইয়ের হতে পারে, তাকে সে সেলকে সে বলে কোনো চিন্তা নেই, তুমি ঠিক জায়গাতেই আছো, তুমি রং প্লেসে যাওনি, তুমি রাইট প্লেসেই আছো, এসো আমরা বাড়ি একসাথে। সহজ করে বললাম। অর্থাৎ এই যে সেলগুলো যখন তার মধ্যে শোল্ডার মাসেলের সেল রাখা হয়, সে কিন্তু এই বোভাইন সিরাম এ আছে বলেই পেট্রি ডিশে তার সঙ্গে সে মানিয়ে নেয় এবং সে গ্রো হতে থাকে, বাড়তে থাকে। এভাবেই একটি মাংস ল্যাব মিট পাওয়া যায়। কিন্তু অন্য প্রাণীর ক্ষেত্রে কি হবে? ভেড়ার যদি মাংস আপনি করতে চান, তাহলে সেই এলাকা থেকে স্টেম সেল নিতে হবে, নাহলে হবে না। মাসেলের টেস্ট করতে গেলে মাসেলের স্টেম সেলই নিতে হবে, থাই করতে গেলে থাই থেকেই নিতে হবে। এই সমস্যাটা আছে, কিন্তু গরুর ক্ষেত্রে এই সমস্যাটা নেই। আর তাই এটা ইউনিভার্সাল একটা জায়গায় পৌঁছে গেছে, ভ্যাকসিনের ক্ষেত্রে বলুন, ল্যাব মিটের ক্ষেত্রেও বলুন। বোঝাতে পেরেছি? তাহলে এই পর্যন্ত আমি ভিডিওটি শেষ পর্যায়ে চলে এসেছি। একটু দীর্ঘ হয়ে গেল, মন দিয়ে শুনবেন, ছড়িয়ে দেবেন। আর আগামীতে প্রস্তুত থাকুন এ ধরনের বিষয় এলে কিভাবে আপনারা লড়াই করবেন, কিভাবে নিজস্ব আইডেন্টিটি বজায় রাখবেন। মুসলমান ভাই বোনদের বলবো, ইসলামকে বোঝার চেষ্টা করুন, ভাবার চেষ্টা করুন। মৌলবীরা যা বলবে অন্ধের মতো বিশ্বাস করবেন না, কারণ সমস্ত ধর্মগুরুরাই, এটা হিন্দুই বলুন, খ্রিস্টান বলুন, যাই বলুন, সবাই টপমোস্ট পার্টকে ওরা কিন্তু ম্যানেজ করে ফেলেছে। আগামীতে আরও বেশি করে ম্যানেজ করার চেষ্টা করবে। তাই সাবধান থাকুন, সতর্ক থাকুন, প্রশ্ন করুন, জানুন। আজ এই পর্যন্তই, আবার আসবো আগামীতে। ভালো থাকুন। শুভরাত্রি।